সন্দেশখালীর ক্রোধ আর কান্না শেষ হবে কবে? এখনো বারবার সন্দেশখালীর সর্বাঙ্গে ফুটে উঠছে সেই ক্রোধ আর কান্না, কখনো গণধর্ষণের এফআইআরে, কখনো আবার শাসক দলের ভেতর থেকে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের প্রথম প্রশ্ন। সন্দেশখালীতে ফের গর্জে উঠল গণধর্ষণের অভিযোগ। শিবু হাজরা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর পুলিশের। কোর্টে গোপন জবানবন্দি দিলেন অভিযোগকারিনী। এরপরও বলা হবে যে একটিও অভিযোগ মেলেনি। দ্বিতীয় প্রশ্ন, যাদের জমি গেছে, ইজ্জত গেছে, তাদের কাছে এসে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে দলেরই পঞ্চায়েত সদস্যের সামনে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বুথ সম্পাদক। সরব হলেন শাহজাহান বাহিনীর অত্যাচার নিয়েও। এখনও শাসক দল বলবে যে সন্দেশখালীর ক্ষোভ শুধুই বিরোধীদের ষড়যন্ত্র। তৃতীয় প্রশ্ন, মঙ্গলবার এবিপি আনন্দের যুক্তিতক্ক অনুষ্ঠানে প্রতিবাদী মহিলা অভিযোগকারিনীদের সম্পর্কে কুণাল ঘোষের মন্তব্যের জের। সন্দেশখালীতে আছড়ে পড়ল ক্ষোভ, পোস্টার পড়ল কুণালের বিরুদ্ধে। আজ সন্দেশখালীতে ফের গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের হলো। শিবু হাজরা সহ 3 জনের বিরুদ্ধে রুজু হলো মামলা। অভিযোগ জানালেন আরেক নির্যাতিতা। আমি শাসক দলের প্রতিনিধি অরূপ চক্রবর্তীকে দিয়ে শুরু করব। শুরুতেই বলবো, আমি অরূপের সঙ্গে একমত। অরূপ এক্ষুনি বলবে যে অভিযোগ করলেই সত্যি হয় না, একেবারে একমত। এটা এই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে বারবার বলি। কিন্তু এতদিন তো বলা হচ্ছিল অভিযোগটাই নেই। অরূপ, তুমি জানো আমি সংবাদপত্র খুব ফুটিয়ে পড়ি। এটা হচ্ছে আজকের, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, জাগো বাংলা, শাসক দলের মুখপত্র। সেই মুখপত্রের হেডলাইন হচ্ছে ধর্ষণের অভিযোগ কোথায়। প্রথম বাক্য, সন্দেশখালীতে ধর্ষণের একটিও অভিযোগ মেলেনি, না পুলিশের কাছে, না সরকারি ক্যাম্পে। রাজনৈতিক উদ্দেশ্যে সন্দেশখালীকে উত্তক্ত করতে, বাসিন্দাদের খেপিয়ে তুলতে টেলিভিশনের পর্দায় একের পর এক মিথ্যে সংলাপ বলে যাওয়া হচ্ছে। প্রথম বাক্য আবার বলছি, সন্দেশখালীতে ধর্ষণের একটি অভিযোগ মেলেনি, না পুলিশের কাছে, না সরকারি ক্যাম্পে। এ তো তথ্য বলছে সম্পূর্ণ অন্য কথা। রূপ 8ই ফেব্রুয়ারি একটি মামলা দায়ের হয়, তাতে গণধর্ষণের সেকশন অ্যাড করা হয় 17 তারিখ। ওই 17 তারিখ এই মামলায় শিবু হাজরা অর্থাৎ শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয়। অরূপ, তার 2 দিনের মধ্যে অর্থাৎ 19 তারিখ নিগ্রহের শিকার আরেকজন মহিলা, তিনি গণধর্ষণের অভিযোগ আনেন এবং পুলিশ মামলা রুজু করে। অর্থাৎ এই তো প্রথম দুটো বাক্য একেবারে নির্জলা মিথ্যে। সন্দেশখালীতে ধর্ষণের একটিও অভিযোগ মেলেনি, না পুলিশের কাছে, না সরকারি ক্যাম্পে। অভিযোগ সত্য কিনা তো বিচার ব্যবস্থা বলবে, কিন্তু অভিযোগ তো পুলিশের কাছে 21 তারিখে জাগো বাংলা ছাপা শুরু হওয়ার আগে 17 তারিখ এবং 19 তারিখ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নিশ্চিতভাবে সুমন, কিন্তু তার সাথে এটাও ঘটনা আমরা একাধিকবার বলতে শুনেছি, আপনারাও দেখিয়েছেন যে বিগত নাকি 10 বছর ধরে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। ঘটনাচক্রে 2011 সালে যখন নিরাপদবাবু ওখানকার বিধায়ক নির্বাচিত হন, 2016 পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন। তা আমি ধরেই নিলাম যে 10 বছর ধরে নাকি এই ঘটনা নিত্যদিনের ঘটনা ছিল। তাহলে ভেবে দেখুন, নিরাপদবাবু বিধায়ক, তার টার্ম থাকাকালীন অন্তত 3-4 বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে একটি, যদি মহিলারা এতই ভয় পেয়ে থাকেন, তারা তাদের লোকাল এমএলএকে বলতে পারতেন। সিপিএম পার্টি তো মোটামুটি মানে আমেরিকায় কোথায় কার বাড়িতে বৃষ্টি হচ্ছে সে খবর এখানে বসে পেয়ে যায়, এত তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম পার্টি তার নেতা হিসাবে একটা অভিযোগ করতে পারতেন যে বিকাশ। আমি বাড়তি সময় দেব। তোমার দলের বুথ সভাপতি, বুথ সম্পাদক, তিনি বলছেন যে প্রশাসনকে বললে, অন ক্যামেরা বলছেন, কোনো কারুর কানে কানে নয়, প্রশাসনকে বললে প্রশাসন কোনো কাজ করতো না, পাঠিয়ে দিত শিবুদার কাছে। শিবুদা বলতো যা হয়েছে বাড়ি যা, না হলে কোদালের বাঁট দিয়ে তোকে আস্ত রাখবো না। এটা কে বলছে? তৃণমূলের বুথ সম্পাদক। এরপরে তুমি বলছো মহিলারা সাহস করে অভিযোগ করবেন। এবার আমি বলিনি আপনাকে, তৃণমূল তো খুব খারাপ, আমি আপনার কথা মেনেই নিচ্ছি। আমি একটু বলে নি, এত ইন্টারাপ্ট করলে বলতেই পারবো না আর কি। তো বিকাশবাবু তো খুব ভালো, বিকাশ সিং তো খুব মানে ধর্মাবতার আর কি, মহামহিম। তো বিকাশবাবু একটা অভিযোগ করলেন না, 5 বছর 6 বছর। আমি বাড়তি সময় দেবো, সময় নিয়ে তুমি কোনো কমপ্লেন করো না। আমি বলছি একই জাগো বাংলার বাঁদিকে লেখা হচ্ছে যে কোনো অভিযোগ পুলিশ পায়নি, আর ডান দিকে সন্তুপানের কেসে লেখা হচ্ছে পুলিশ এই কদিন তদন্ত করে মহিলার সঙ্গে কথা বলে অভিযোগের সারবত্তা সম্পর্কে নিশ্চিত হয়ে পদক্ষেপ করেছে। আমি বলছি অর্থাৎ পুলিশ যখন মামলা রুজু করেছে, পুলিশ তদন্ত করে। সেই তদন্ত যদি ডান দিকের কলমের খবরটার জন্য হয়, নিশ্চয়ই পুলিশ দুটো নাম মামলা রুজু করেছে শিবু হাজরার বিষয়, সেটাও পুলিশ তদন্ত করে। আমি আসছি সেই প্রসঙ্গে আসছি, আমি আপনাকে কোনো চিন্তা নেই, আশা করবো একটু আনইন্টারাপ্টেড বলতে পারবো।
এবার ঘটনা হচ্ছে দেখুন, এই যে আপনি বললেন 19শে ফেব্রুয়ারি অভিযুক্ত হয়েছেন, আজকে গণধর্ষণের মামলা পুলিশ রুজু করে ফেলেছে একদিনের মধ্যে। আজকে 21শে ফেব্রুয়ারি, একদিন কেটেছে, তার 19এই রুজু হয়েছে, সংবাদ মাধ্যমে আজকে সামনে এসেছে, মানে একদিনের ডিফারেন্সের মধ্যে এই ঘটনাটা পুলিশ করেছে, পুলিশ মামলা রুজু করেছে। পার্থক্যটা কোথায় দেখুন, এই যে আপনি সন্তু পানের কথা উল্লেখ করলেন, অভিযোগটা কি মহিলা গোপন জবানবন্দি দিয়ে তিনি জানিয়েছেন যে তার শ্লীলতাহানি বা তার সম্ভ্রমের সাথে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তাহলে দেখুন সুমন, যদি এই ঘটনাটাকে আমি মহিলার জবানবন্দিকে সত্য বললে, পুলিশ তো সত্য বলে ধরেছে বলে মামলাটা রুজু করেছে। তুমি তো আমার কালকে যুক্তিতর্কে ছিলে, আমি অনুষ্ঠানটা শুরুই করেছিলাম, আমি সন্তু পানের ক্ষেত্রে বলছি কি মানে ট্র্যাজিক যে অভিযোগ সত্য হতে পারে। আমি সন্দেশখালীর মহিলারা যারা একাধিক অভিযোগ করেছেন অন ক্যামেরা এবং 164, তাদের বলছি যে অভিযোগ এটা মিথ্যে হতে পারে, ফেয়ার এনাফ, নিশ্চয়ই, কিন্তু সেইটা সন্তু পানের ক্ষেত্রে বলছি না। আমি বলছি দু ক্ষেত্রে অভিযোগ করলে সত্যি হয় না, এটা আমরা সবাই একসঙ্গে মানি না। এক্স্যাক্টলি, আমার সব ক্ষেত্রে সত্যি, এটা এক্স্যাক্টলি সব ক্ষেত্রে সত্যি বা সব ক্ষেত্রে মিথ্যেও হতে পারে, দুটোই হতে পারে, দুটো প্রবাবিলিটি থাকে। এবার আমি একটু বলি প্লিজ, মানে আমি একদমই বলতে পারছি না, আপনি মানে আপনি হিসাব করে দেখতে পারেন আমার সময় কে বেশি বলেছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আমি চ্যালেঞ্জ করছি তুমি বেশি বলেছো। না, আমি চ্যালেঞ্জ করছি আপনি বেশি বলেছেন, আমাকে বলতে বারবারই আর চ্যালেঞ্জের মতো যাবেন না, কালকের মতো বিপদ আবার ঘটবে। এইবার না, কালকের মতো কোনো বিপদ কালকে ঘটেনি, আপনাদের বিপদ হচ্ছে আগামী। এখানে আমায় বলতে হবে, কালকে অত্যন্ত বিপদ ঘটেছে। বিপদটা হচ্ছে বঙ্গ সংস্কৃতি। দেখুন, অনেকে বলেন যে একে আনেন কেন, ওকে আনেন কেন। একদম পরিষ্কার দর্শকদের সামনে একটা জিনিস আমার ক্লারিফাই করতে হবে, সেটা হচ্ছে এখন নয়, গত 15 বছর ধরে, হয়তো 20 বছর ধরে রাজনৈতিক দলের কে প্রতিনিধি আসবেন এটার ওপর এবিপি আনন্দের কোনো হাত, নিয়ন্ত্রণ, পছন্দ, চয়েস কিচ্ছু থাকে না। এটা রাজনৈতিক দল, অরূপ চক্রবর্তীকে আজকে নির্বাচন করেছেন, সজল ঘোষকে নির্বাচন করেছেন, শতরূপ, এইভাবেই হয় এবং এইভাবেই হয়ে আছে। এটা এবিপি আনন্দ নয়, সমস্ত চ্যানেলের ক্ষেত্রে সমান সত্যি। এক, দুই হচ্ছে গতকাল, আমি সরি অরূপ, এটা প্রত্যেকে, আমি শুধু তোমায় বলছি না, প্রত্যেকে যারা দেখেন তারা একটা সুস্থ বিতর্ক শুনতে আসেন। গতকাল যে পরিবেশে এই বিতর্ক হচ্ছে, কতদিন এই বিতর্ক করতে পারবো খুব সন্দেহ। তার কারণ গত 25 বছর ধরে আমি টেলিভিশনে কাজ করছি, এই 20 বছর ধরে এই সংস্থা, এর আগে আপনারা জানেন যে 2005 অনওয়ার্ডস আমরা অন রোড, রাস্তায়, মাঠে, প্রিন্সেপ ঘাটে শো করেছি। সত্যি কথা বলতে কোনো দিন এই ধরনের সমস্যা হয়নি। এক ধরনের আইন শৃঙ্খলার সমস্যা হয়েছে, আমার মনে আছে প্রসূনবাবু তখন কলকাতার পুলিশ কমিশনার আমায় ফোন করলেন যে একেবারে ভায়োলেন্ট হয়ে যেত সমর্থকেরা, যারা সমর্থকেরা আসতো, কারুর হাতে ঝান্ডা থাকতো। একবার আমার একটি অনুষ্ঠানে বলুন কাউন্সিলর ছুরি চললো, রক্তাক্ত হলেন মানুষ। আমরা ঠিক করলাম না, এবার নিরাপদে হলে আমরা করব। কাদের করব? সমর্থক এবং নেতারা। তারপরে এমন সমর্থকদের মধ্যে মারপিট হলো বারাসাতে, আমার মনে আছে পরপর 6 মাসের মধ্যে 3টে ঘটনা। আমরা সমর্থকদেরও বাদ দিয়ে দিতাম। এখন সত্যি অরূপ কালকে এসেছিল, একা, সিঙ্গেল নেতারা একা আসেন। সেইখানে মঞ্চের ওপর যদি এই পরিবেশ হয়, কিভাবে একটা স্বাধীন সংবাদ মাধ্যম আলোচনা চালাবে? আজকে একই ঘটনার ক্ষেত্রে দু জায়গায় আলাদা বিচার হবে কেন? একজন সাংবাদিক, তার বেলা বলা হচ্ছে সন্তু পান আমরা তোমার পাশে আছি। কোন সন্তু পান? যিনি একজন মহিলা অভিযোগ করছে, সেই মহিলা নিজে গোপন জবানবন্দি দিচ্ছেন, দিয়ে বলছেন আমি ঘরের মধ্যে পোশাক অবিন্যস্ত অবস্থায় খাচ্ছি, সেই অবস্থায় বারণ করা সত্ত্বেও আমার ঘরের দরজা খুলে ঢুকে পড়ে ভিডিও করছেন। তাহলে সেই সাংবাদিকের পাশে যদি দাঁড়ানো যায়, তাহলে আবার তখন উল্টো দিকটা যখন দেখানো হচ্ছে, তখন বলা হচ্ছে এই ঘটনাগুলো তাহলে ধন্যবাদ। অনেক বলার সুযোগ পেয়েছে অরূপ, এবার অরূপকে স্তব্ধ করলাম। তার কারণ এবার আমার বলার কথা, তার কারণ সংবাদ মাধ্যম আক্রান্ত আমরা আজকে বলছি না, আমার নিজের বিষয়টা আমি তুলে রাখছি। তার কারণ আপনাদের বারবার বলি যে আমরা এই দেশের বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ ভরসা করি, যার ফলে আমি ব্যক্তিগত ব্যাপার, সন্দেশখালী নিয়ে কী মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে, কী নোটিশ পেয়েছি বলছি না। কিন্তু পাশাপাশি একটা জিনিস তো বলতে হবে, বহুবার ক্যামেরার সামনে বলছি যে কেন এই ধরনের অভিযোগে সন্দেহ জন্ম দেয় এই জন্য যে 12ই ফেব্রুয়ারি 2022 আপনাদের মনে আছে, তার কারণ পুরোটা অন ক্যামেরা লাইভ আপনারা কোটি কোটি মানুষ দেখেছেন। আমার সহকর্মী প্রকাশ সিনহা পুরো ভোটের দিন ছাপ্পা ভোট যারা দিচ্ছিল তাদের মাইক নিয়ে প্রশ্ন করছিল, পুরোটা লাইভ। আই রিপিট, সৌভাগ্যের বিষয় এরম ঘটনা খুব ঘটে না, তার কারণ যারা প্রিন্টে চাকরি করেন, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন, তারা তো ক্যামেরা অন করেন না। প্রকাশ অন ক্যামেরা লাইভ কিছু দুষ্কৃতীর হাতে প্রহিত হলো, একটা আঙুল ভেঙে গেল প্রায়। তারপর কি মামলা হয়েছিল জানেন? মাসের পর মাস কি মামলা এবিপি আনন্দকে লড়তে হয়েছিল জানেন? যে প্রকাশ ওই ঘটনায় তার 15 মিনিট আগে নয়, 15 মিনিট পরে নয়, সল্টলেকে ছাপ্পা ভোট তার অন ক্যামেরা ধরা গেছে সেটা নয়,
পুলিশ অভিযোগে এফআইআর করে বারবার প্রকাশ সিনহাকে ডেকে পাঠাতো কি জন্য জানেন? আমি মার্জনা চাইছি, আমি আবেগতাড়িত হয়ে পড়ছি হয়তো। শ্লীলতাহানি, যে ওই লাইভ যেটায় প্রকাশ মার খাচ্ছে, কোটি কোটি মানুষ দেখছেন, পুলিশ এফআইআর টেনেছিল কি থেকে জানেন? যে ওই ভিড়ের মধ্যে একজন মহিলা ছিল, প্রকাশ তার শ্লীলতাহানি করেছিল। এই জন্য অরূপ সন্দেহটা, এই জন্য যদি আমার জেলে যেতে হয়, জেলে যেতে হবে না। তার মানে সেই ক্ষেত্রে তার মানে এই নয় যে 100টা ঘটনা মিথ্যে। না, কিন্তু আমি বলছি সত্যি হয়ে যাবে না। আচ্ছা, অন্যায় মুখ ঢাকার কথা বলছে, কালকে ঠিক কি হয়েছে এক্স্যাক্টলি অরূপ, ধন্যবাদ তোমায়, যে অন্যায় মুখ ঢাকা যারা এসেছিলেন তাদের সরাসরি কুণাল ঘোষ চ্যালেঞ্জ করেন। আমি প্রথমেই বলে নিচ্ছি, দায়িত্ববান মিডিয়া হিসেবে আমরা আগামীকাল অথবা আগামী পরশু এই টোটাল অনুষ্ঠানটা আপনাদের সামনে যুক্তিতক্ক আবার রিপিট করব। কিন্তু তার আগে কুণাল ঘোষ কি বলেছিলেন, তারা কি উত্তর দিয়েছিলেন, ইনা নাটশেল খুব ছোট্ট করে একবার মনে করিয়ে দেব। এই দীর্ঘ কয়েক বছর তাদের নির্যাতিত শাসন মানতে মানতে মানে সন্দেশখালীর পুরুষরা খুব অতিষ্ঠ হয়েছিল। সে অতিষ্ঠ হতে হতে এই অত্যাচারের মাত্রা মানে প্রচণ্ড হারে বেড়ে যাওয়ার জন্য তাদের আস্তে আস্তে মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সাজিয়ে আনা মিথ্যা। আমরা ওনাকে আমাদের আধার কার্ডটা দেখাতে চাই। ওনাকে আধার কার্ড দেখালে তো বুঝবে যে আমরা সাজানো কি সাজানো না। এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানে সন্দেশখালীর নির্যাতিতাদের নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন সেখানকার মহিলারা। সন্দেশখালী কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার যুক্তিতক্ক অনুষ্ঠানে এসেছিলেন সন্দেশখালীর বাসিন্দা 4 মহিলা। তাদের ওপর কি অত্যাচার হয়েছে, তারা কতটা আতঙ্কে রয়েছেন, সে কথাই এবিপি আনন্দে তুলে ধরেন তারা। শিবু হাজরা যদি জেল থেকে বেরিয়ে আসে বা উত্তম বেরিয়ে আসে, আমাদের কিন্তু সত্যি রক্তবন্যা বয়ে যাবে। ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে, প্রশাসন কিচ্ছু করবে না, শুধু হাত বাঁধা তো প্রশাসনের। প্রশাসন বসে বসে দেখছে, আমরা যখন কোনো কেস নিয়ে যাচ্ছি ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এরপরই বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ অভিযোগ করেন এসব মিথ্যে, সাজিয়ে আনা। পাল্টা জবাব দেন সন্দেশখালীর মহিলারা। তারা মিছিলে আসতে পারেন, মুখে ওড়নার দরকার হয় না, ঢাকার দরকার হয় না, কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়নার দরকার পড়ে। এটা কি করে হতে পারে? উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন, তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনের নিরাপত্তা নেন, তাহলে আমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে হবে। আপনার সঙ্গে নির্যাতন হয়েছে? অবশ্যই হয়েছে। আমি না হলে এখানে এসেছি? আমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই করেছি। আমরা নিজস্ব ব্যক্তিগত কেস করেছি। বুধবার কুণাল ঘোষের মন্তব্যের প্রতিবাদে সন্দেশখালীতে বিক্ষোভ দেখান সেখানকার মহিলারা। কুণাল ঘোষকে ক্ষমা চাইতে বলে দাবি করে এবং তার শাস্তি চেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। কুণাল ঘোষ আমাদেরকে মানে অপমান করেছে, যেটা বলে সন্দেশখালী মায়েদের অপমান করেছে, তাই ওনার শাস্তি চাচ্ছি আমরা। শতরূপের কাছে আমি আসবো, সেটা হচ্ছে যিনি আজকে অভিযোগটা করেছেন। আবার বলছি, অভিযোগ প্রমাণিত হতে হবে, প্রমাণ সাপেক্ষ। কিন্তু তিনি বলছেন, অর্থাৎ যে মামলাটি 17 তারিখের মামলাটি আলাদা, এটা দ্বিতীয় মামলা 19 তারিখ 17 দুদিনের মধ্যে যে মামলাটি হলো, তিনি বলছেন যে একদিন নয় দিনের পর দিন অত্যাচারের শিকার হয়েছেন এবং শিবু হাজরার নামে অভিযোগ, তার সঙ্গে অনেকে আছেন। প্রথম দিন পোল্ট্রি, তারপর পার্টি অফিস এবং সেখানে দিনের পর দিন। এইখানে খুব ইন্টারেস্টিংলি তিনি লিখছেন যে প্রশাসনের কাছে গিয়ে কোনো সুবিচার পায়নি। বারবার যে প্রশ্নটা হচ্ছে না, পুলিশের কাছে কেন গেল না, পুলিশের কাছে কেন গেল, ইনি বলছেন গেছিলেন, কিন্তু মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আমি বলছি যে কোথায় সমস্যা? প্রত্যেকটা বয়ান এক। সুমনদা, প্রথম কথা হচ্ছে, আমি যতদূর শুনলাম অরূপদাকে প্রশ্ন করলে তুমি যে 17ই ফেব্রুয়ারি থেকে যেখানে গণধর্ষণের মামলা যুক্ত করা হয়েছে, 21শে ফেব্রুয়ারি জাগো বাংলায় কেন বলা হয়েছে যে গণধর্ষণের কোনো অভিযোগ নেই, পুলিশই করেছে। তাতে অরূপদা উত্তর দিল যে সন্তু পানেরটা সত্যি হলে এটা কেন মিথ্যে, এটা সত্যি হলো ওটা কেন মিথ্যে। যার মনে হয় যে ওই প্রশ্নের এইটা ঠিকঠাক উত্তর, তাদেরকে শুভনন্দন আমার তরফ থেকে। দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে বলছেন যে নিরাপদ সর্দার ওখানে এমএলএ ছিলেন, কেন একদিন ধরে অভিযোগগুলো করতে পারি না, তুলে আনতে পারি। মানে আমি বোঝার চেষ্টা করি এদের যুক্তিটা কি। নিরাপদ সর্দার কি সিপিআইএম বিরোধী হিসেবে ঠিকঠাক ভূমিকা পালন করতে পারেনি বলে সেই সুযোগে আমরা গণধর্ষণ করেছি, নাকি সিপিআইএম বিরোধী হিসেবে ঠিকঠাক ভূমিকা পালন করতে পারবে না এটা জেনে আমরা গণধর্ষণ করার উৎসাহ পেয়েছি?
এদের বক্তব্যটা কি, এরা কি বলতে চাইছে? প্রথম কথা হচ্ছে মধ্যমগ্রাম থেকে শুরু করে তার হাঁসখালি থেকে শুরু করে ওইখানে যদি এই নারকীয় ঘটনা দিনের পর দিন চলে, আমি বলছি সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি, এমনকি প্রাক্তন নির্বাচিত জনপ্রতিনিধি, যে কোনো নাগরিকের উচিত তো সেটা জনসমক্ষে তুলে ধরা। সুমনদা, আমি তোমাকে আগের দিনও এখানে বললাম, এই টেবিল অরূপদাও ছিল, যদি কোথাও বিরোধী হিসেবে আমাদের ভূমিকায় কোনো খামতি থেকে গিয়ে থাকে, যদি মিডিয়ার ভূমিকায় কোনো খামতি থেকে গিয়ে থাকে, আমাদের সবাইকে আত্মসমালোচনা করতে হবে। কিন্তু 10 বছর ধরে যারা মহিলাদেরকে অর্গানাইজডভাবে গ্যাংরেপ করেছে, আজকে তারা যদি দাঁড়িয়ে বলে যে আমরা যা করেছি ওরা কেন একদিন অভিযোগটা তুলে আনতে পারেনি, আমি বলছি এরা আমাদের কাছ থেকে কি প্রত্যুত্তর ডিজার্ভ করে। আমার বক্তব্য জায়গাটা এইটা। 3 নম্বর কথা হচ্ছে সুমন, আজকে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আজকে যে ভদ্রমহিলারা যারা এই কথাটা বলছেন যে আমাদেরকে, কেউ বলছেন গণধর্ষণ করা হয়েছে, কেউ বলছেন দিনের পর দিন পার্টি অফিসে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়েছে, আপত্তি করেছি বলে আমার স্বামীর মাথায় কোদালের মাঠ দিয়ে মারার কথা বলা হয়েছে, যারা বলছেন তারা কিন্তু খালি আজকে শাহজাহানের ভয় এড়িয়ে বলছেন না, তারা কিন্তু আজকে মমতা ব্যানার্জির ভয় এড়িয়ে বলতে হচ্ছে তাদেরকে। কেন এনারাই কিন্তু আজ থেকে 3 দিন আগে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে এত কিছুর পর সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন শাহজাহান ভালো ছেলে, ওর নাম শেখ শাহজাহান বলে ওকে টার্গেট করা হচ্ছে, ও ভালো ছেলে, ও পপুলার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা এমন একটা রাজ্যে বাস করি। এই মহিলারা ওই আমার অনুষ্ঠানটিতে বলেছিলেন কুণাল ঘোষকে যে আপনি আমার নিরাপত্তার গ্যারান্টি দিন, এক্ষুনি আমি ওর না। আমি একটা কথা বলি সুমনদা, আমরা এমন একটা রাজ্যে বাস করি, 9 জন মানুষ দাউ দাউ করে পুড়ছে জানার পরও 1.5 কিলোমিটার দূর থেকে রামপুরহাট থানার পুলিশ পৌঁছয় না, আনারুল পাঠায়নি বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আনারুল পুলিশ পাঠায়নি। 1.5 কিলোমিটার দূরে 9 জন মানুষ, একটা বাচ্চা মেয়ে সহ দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যায়, তবু পুলিশ যায় না। আনারুল না পাঠালে সেই এলাকা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চোখ রাঙিয়ে দেয় যে শাহজাহান ভালো ছেলে, তারপরে শাহজাহান, আমি জাস্ট কথাটা শেষ করিনি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খালি নয়, শাহজাহানের বিরুদ্ধে খালি নয়, মুখ্যমন্ত্রীর এই মর্জির বিরুদ্ধে গিয়ে এফআইআর করতে যে দুঃসাহস লাগে, সেই দুঃসাহস যে মহিলারা দেখাচ্ছেন, তাদেরকে খালি সন্দেশখালিতে নয়, এবিপি স্টুডিওতে বসে তাদেরকে কি আক্রমণ সামনে পড়তে হচ্ছে। আমি কাইন্ডলি শেষ করি, তুমি বলার সময় অন্য মিনিট সময় পেয়েছো, আমি তোমায় অনুরোধ করছি কাইন্ডলি, তোমার কথা শুনেছি, খুব মন দিয়ে শুনেছি। কুণাল ঘোষ বলছেন যে এতদিন কেন অভিযোগ করেনি। আরে দাদা, আপনিও তো 7 বছর ধরে মমতা ব্যানার্জি আর সুদীপ্ত সেনের সঙ্গে বসে মিটিং করে পয়সা খেয়ে 7 বছর পরে কি অভিযোগ করলেন মমতা ব্যানার্জি নাকি বেনিফিশিয়ারি? আপনার তো 7 বছর সময় লেগেছে। এই জ্ঞানগুলো নিশ্চয়ই মেনে নিত যদি লালগড়ের নেতাই গ্রামে যেদিনকে গুলি চালিয়ে আর খুন করে যে সেই ফুল্লরা মন্ডলকে নিয়ে ইনসাফ যাত্রা করছে, সেই ফুল্লরা মন্ডলকে নিয়ে ইনসাফ যাত্রা করছে, যারা মানুষকে খুন করেছে, পুড়িয়ে মেরেছে, ওদের কথা কেন মানুষকে 8 বছর কেন মানুষ মানবে ওদের কথা? যে সিপিএম খুনি, যে সিপিএম ধর্ষক, ফুল্লরা মন্ডলকে 8 বছর জেলে রেখে কি প্রমাণ করতে পেরেছো? 154B, সেটা কি স্টকিং অফ ওমেন, সেই সেকশনে ধারা করে কেসটা রুজু হলো। একটা সেন্স কাইন্ডলি বলতে দিতেই হবে, এটা তো আমরা, এটার কোনো সন্দেশখালির ব্যাপার নয়। একজন রেপ ভিকটিম বা মোলেস্টেশনের ভিকটিম, যে কোনো রকমের এই ধরনের কোনো ভিকটিম, কোনো মহিলা, তিনি তার মুখটা ঢেকে রাখবেন কি রাখবেন না, সুপ্রিম কোর্ট কি বলে, দেশের আইন কি বলে, সমাজে আমাদের স্বাভাবিক বোধ কি বলে। সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে কোনো মহিলা, কোনো রেপ ভিকটিমের যদি আইডেন্টিটি অন্য কেউ ডিসক্লোজ করে, তার 2 বছর পর্যন্ত জেল হতে পারে। এখানে একটা দলের মুখপত্র দাঁড়িয়ে বলছেন যে আপনি মুখ থেকে কাপড়টা সরান, আপনি মুখটা খুলে বলুন আপনার ধর্ষণ হয়েছে। কোন সংবাদ মাধ্যম যদি এটা করে থাকে, কোন সংবাদ মাধ্যম সে ঠিক কাজ করেনি। এবার কি সংবাদ মাধ্যমের কথা ছেড়ে দিন, পুলিশ সেই পরিচয় মহিলার ডিসক্লোজ করে পুলিশ। আমাদের বাংলা একটা ঘটনা আছে, সেই ভদ্র মহিলাকে আজকে আমরা হারিয়েছি, পার্ক স্ট্রিটের যিনি ভিকটিম সুজেট জর্ডেন, স্বেচ্ছায় নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করেছিলেন, সেটা তার অধিকার রয়েছে। তোমাকেও ইন্টারভিউ দিয়েছিলেন, অন্য চ্যানেলেও দিয়েছিলেন, স্বেচ্ছায়। কিন্তু কোন মহিলা তিনি রেপ বা মোলেস্টেশনের ভিকটিম, তাকে দাঁড়িয়ে আঙুল তুলে বলছে মুখের কাপড় সরান, আপনার মুখটা দেখবো, তারপর বিশ্বাস করবো? এরা মানুষের পর্যায়ে পড়ে, এরা রাজনীতি করে। এরা দলের ভেতর থেকে ক্ষোভের মুখে পড়লেন আজকে তৃণমূলের এক নেতা। একেবারে পরিষ্কার বুথ সম্পাদক কি চলছিল সন্দেশখালিতে তিনি বলেছেন। আমি আসবো, আগে প্রতিবেদন। এখন মূল কথা হচ্ছে, আমি মনে করি
এই যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে এখানে আসা উচিত, এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা উচিত। তাদের যে অভিযোগের কথাগুলো, তাদের যে সমস্যার কথাগুলো, তাদের যে জমি দখলের কথাগুলো, তাদের যে খাল দখলের কথাগুলো, তাদের যে এক কথায় মহিলাদের এবং যাদের জমি গেছে, যাদের মানে ইজ্জত গেছে, তাদের কাছ থেকে আমি মনে করি তাদের কাছে এসে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, তাদের কাছে এসে নিজের ভুল স্বীকার করুক। আর আমি এখনো বলবো যে কেন তিনি এখনো পর্যন্ত সন্দেশখালী থেকে মুখ ফিরে আছেন। উত্তম সর্দার মাছ দেয় আমার কাছে, মাছ দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দাদন নেয়, আমাকে কোনো টাকাই দেয়নি, অথচ আমি বুথের সম্পাদক। টাকা চাইলে কোদালে বাঁট দিয়ে মারবো, তোকে রাতে তুলে নিয়ে এসে বেধড়ক মারবো, তুই আমাকে চিনিস, আমি কে, লকআপে দিয়ে দেবো, জীবনে জেল থেকে বেরোতে পারবি না। প্রশাসনকে জানালো, প্রশাসন তো কোনো কাজই করে না। প্রশাসন পাঠিয়ে দিত শিবুদার কাছে, শিবুদা বলতো যে ভাই যা হয়েছে হয়েছে, বাড়ি চলে যা, নাহলে কোদালে বাঁট দিয়ে কিন্তু তোর আস্ত রাখবো না শরীর। এরই মধ্যে এদিন দেখা যায় তৃণমূলের প্রতিনিধি দলকে কার্যত প্রত্যাখ্যান করছে সন্দেশখালীর অভিযোগকারিনীর পরিবার, যার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। না না, এখন আর দুটো কথা বলে চলে যাব না, বিরক্ত হয়ে গেছে, আমার মুখ দেখা হয়ে গেছে। এখন তাই এক কথা কতবার বলতে পারি। এখনো অভিযোগকারিনীকে তাড়া করে বেড়াচ্ছে ভয়। আমরা সেরকমই এখনোই ভয়ে আছি, আর সেরকমই অবস্থায় আছি, আমরা একটু আশ্বস্ত পাইনি বলে আমাদের মনে হয়। সব মিলিয়ে সন্দেশখালীতে শাসকের অস্বস্তি বেড়েই চলেছে। অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুলের কাছে আসবো। বিজেপি, সিপিএম, কংগ্রেস কারুর অভিযোগ সাজানো বলা যাবে না, কারণ বুথ সম্পাদক তিনি বলছেন যে পাওনা টাকা চাইলে কোদালের বাট দিয়ে মারতো, লকআপে দিয়ে দেবো, জীবনে জেল থেকে বেরোতে পারবি না। প্রশাসনকে বললে প্রশাসন কোনো কাজই করতো না, পাঠিয়ে দিত শিবুদার কাছে, শিবুদা বলতো যা হয়েছে বাড়ি চলে যা, নয়তো কোদালের বাট দিয়ে তোকে আস্ত রাখবো না। এবং মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত, এই বুথ সম্পাদক বলছেন যে 75% মানুষ আমাদের ভোট দিয়েছেন। কারা বহিরাগত মুখ্যমন্ত্রী এসে দেখে যান দলের ভেতর থেকে। না দেখো, যদি যেটা ঘটেছে যে পুরোটা ঘটেনি এ তো বলার কোনো জায়গা নেই, ঘটেছে তো বটেই। হ্যাঁ, ওর বলার সময় প্লিজ। ঘটনা তো ঘটেছে বটেই, সেটা যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখানে কন্ডেম করা যায় না। সুমন, আমার বক্তব্য এটাই যে যেমন তোমরা প্রত্যেকটা প্রোগ্রামের শেষে একটা করে ক্যাপশন দেখাও যে বক্তাদের মানে বক্তব্যটা নিজস্ব। এবার দিতে হবে কি জানো, বক্তাদের মারপিটটা নিজস্ব। হ্যাঁ, বক্তাদের মারপিট থামানোর দায় সঞ্চালকের নয়। হ্যাঁ, তো কালকে আমার সমস্যা কি ছিল জানো, একমাত্র আমি ওয়্যার দিয়ে মানে এই লেপেলটা তার দিয়ে আটকানো ছিল, যার ফলে আমি 1 হাত 2 হাতের বেশি মানে যাওয়া সম্ভবই না, সব চিনে যাবে। তো সেইখানে বাকি সবাই ফ্রি বার্ড, মানে এবারে আমি মানে কর্ডলেসের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, প্রথম যে কোনো অনভিপ্রেত ঘটনা কোনোটাই সমর্থনযোগ্য না, এটা ঘটনা। কিন্তু একটা কথা তোমায় বলতে পারি আমি, যে দেখো যেমন তোমরা লেখো বক্তাদের বক্তব্যটা তাদের নিজস্ব বক্তব্য, সেটা যাচাই করে দেখার দায়িত্ব যারা দেখছেন তাদের। আজকে দাঁড়িয়ে যারা বক্তব্য রাখছেন, যারা মুখ ঢেকে রাখছেন, সতর্কের কথা ঠিক, সুপ্রিম কোর্ট অনুযায়ী যারা ভিকটিম তারা মুখ খুলতে খোলার জায়গা নেই। তো এতদিন আগেও এই মুখ ঢেকেই তো বলতে পারতেন কথাগুলো, এই মুখ ঢেকেই তো সংবাদ মাধ্যমের কাছে আসতে পারতেন, এই মুখ ঢেকেই তার পরিচয় গোপন রেখে তো অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই করতে পারতেন। এর বটম লাইন একটাই হয়, তারপরে এলাকায় থাকতে পারতো। যে প্রশ্নটা কালকে ওনারা যদি আজকে মুখ ঢেকে তার পরিচয় গোপন রেখে, তার কারণ শাহজাহান ফেরার, তার কারণ শিবু এবং উত্তম হাজরা জেলে। শাহজাহান বা শিবুপদ হাজরা বা উত্তম সর্দারের বাইরে এই 3টে লোক কি সারা সন্দেশখালী চষে বেরিয়েছে? না না, মমতা ব্যানার্জি আছেন। না না, প্লিজ প্লিজ। তার সঙ্গে নিরাপদ হাজরাও যেমন ছিলেন, তেমন বিকাশ সিংহরাও ছিলেন। তো তারা ওখানে দাঁড়িয়ে যখন দেখছেন, তাদের কেউ, আমি এটা শুনেছি সন্দেশখালী থেকে বহু মানুষ তার জীবিকার কারণে কলকাতায় যাতায়াত করতেন বা এখানে আসতেন, এখনো করেন। তো তারা কেন সেই সময় দাঁড়িয়ে পরিচয় গোপন রেখে কেন মুখ খুললেন না? কেন গিয়ে বিরোধী রাহুল, তুমি এক সেকেন্ড, কলকাতা না না প্লিজ, যাই সজল, কলকাতা শহরে বসে যত সহজে কথাটা বলছো, সহজে ততটা নয়।
কিন্তু তুমি যেমন এখনো তুমি কেন গ্রামের পুরুষদের দেখতে পাচ্ছ না? ওই ছোট্ট শব্দটা কাল বলেছিলাম, বিরাট ব্যঞ্জনা, ভয়। তার মানে আমরা একটা দিকে দেখছি, বারবার যেদিকে দেখছি সেটাই হাইলাইটেড হচ্ছে। আরে তোমার দলের নেতা বলছে যে তোমরা দল হিসেবে, পুলিশ হিসেবে, প্রশাসন হিসেবে দেখেন। আমার এটা বলতে পারি 90 কিলোমিটার, কেমন? আমি এটা বলতে মধ্যমগ্রাম 15 কিলোমিটার। আমি বলি তোমার মধ্যমগ্রাম 15 কিলোমিটার পুড়িয়ে দিয়েছিল মেয়ে। 17 তোমার যে নিরাপদ হাজরা, তোমার যে নিরাপদ হাজরা, নিরাপদ হাজরার প্রশ্ন থাকে। মধ্যমগ্রাম সে পুড়িয়ে দিয়েছিল মেয়েটাকে। তো তার মেয়েটাকে পুড়িয়ে দিয়েছিল বলি সংবাদ মাধ্যমে। তার মেয়েটাকে মধ্যমগ্রামের মেয়েটাকে তার মনে ওরা অভিযোগ করেছিল বলে পুড়িয়ে দিয়েছিল বলছে। কোনটাকে দেখে সন্দেশখালীর মহিলারা অভিযোগ করতে পারেনি। ধর্ষণ হলে অভিযোগ করলে তোমরা পুড়িয়ে দাও। সুতরাং একটু বলতে দাও। না না, এটা পুড়িয়ে দিয়ে রেললাইনের ধারে বিবস্ত্র করে ফেলে রেখেছিলে। তারপরে তার বাবাকে গ্রেফতার করেছিল। ভুল করছো তুমি। তার বাবাকে ভুল করছো। তার বাবাকে আরে সন্দেশখালীতে অভিযোগ করতে পারেনি, হাসখালীতে করেছিলেন। আমার একটা কথা বলছি রাহুল দা, সন্দেশখালীতে অভিযোগ করতে দেরি হলো, হাসখালীতে দেরি হয়নি তো? আমার হাসখালীতে দেরি হয়নি তো? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন করছি, তার বাইরে কোথাও সবাই আমি বলছি না, কিন্তু তার সুযোগ নিয়ে একটা কোনো প্লটের স্ক্রিপ্ট হচ্ছে না, যে তার গ্যারান্টিটা কি? না সুমন, তোমার কাছে যখন গ্যারান্টি এই যে আপনি একটা জিনিস দেখাচ্ছেন, এই যে একজন বুথ সম্পাদকে দেখাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের এরকম বুথ সম্পাদক থাকেন। আমি ক্যামেরা দেখেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারকে দেখানো হবে। তুমি যে বুথ সম্পাদক আমাদের দলের বুথ না ঠিক ঠিক হতে পারে, উনি নিজেই বলছেন উনি 1 লক্ষ টাকা হাতে বলে অভিযোগ করতে পারে, উনি নিজে বলছেন। আজকে তাহলে কেন এই ঘটনাটাকে সাজানো বাকি যে কেউ এসে মুখ দেখে বলবে যে আমি নির্যাতিত? আমি বলি আগামী দিনে কেউ এসে মুখ দেখে বলবে। আচ্ছা প্রাক্তন যারা আমার বক্তব্য হচ্ছে যে ব্যক্তি বলছিল সে বুথ সম্পাদক নাও হতে পারে, কিন্তু যাকে বলছিল সে তো পঞ্চায়েত সমিতির মেম্বার। সেটা বলো যে তুমি বুথ সম্পাদক নও। একদম 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 তিনি বলছেন আমি বুথ সম্পাদক, ওই মহিলাকে আমি বলছি কালকে বুথ সম্পাদক হলেও তার চাকরিও যেতে পারে। কালকে যুক্তিতক্ক অনুষ্ঠানের জের আজকে কলকাতার রাজপথে গড়ালো। বিজেপির মহিলা মোর্চা তারা কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো, পাল্টা বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসও। দেখুন, আপনি তো বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন শুভেন্দু অধিকারী চোর। আজকে লজ্জা করছে না শুভেন্দু? লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া। এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানে সন্দেশখালী নির্যাতিতাদের নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মহিলারা। আর এই যুক্তিতক্ক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুণাল ঘোষের নির্লজ্জ বেহায়া বলে আক্রমণের প্রতিবাদে পথে নামল বিজেপি। মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানের ওপেন ফোরামে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাকে নির্লজ্জ বেহায়া বলে আক্রমণ করেন কুণাল ঘোষ। আপনি তো বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন শুভেন্দু অধিকারী চোর। আজকে লজ্জা করছে না শুভেন্দু? লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া। কি বলছে কুণাল? না 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 না, শুভেন্দু অধিকারীর কি হচ্ছে? আপনারা চোর বলেছেন শুভেন্দু অধিকারী। প্লিজ ডিসিপ্লিন, এটা চলতে পারে না মানুষের নির্বাচনে। কুণাল দা বসে, অগ্নি প্লিজ বসে, কুণাল দা বসে, একদম শুভেন্দু অধিকারী বসে 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 দুজনকে বাড়ালাম। আমি একজন বিধায়িকা, সেটা তো ছেড়েই দিলাম, আমি একজন মহিলা, পশ্চিমবঙ্গের একজন মহিলা। মা দুর্গা, মা কালী, মা সরস্বতীকে যেখানে পুজো করা হয়, সেখানে ওপেন প্ল্যাটফর্মে, পাবলিক ফোরামে তিনি আমাকে বলছেন নির্লজ্জ বেহায়, এবং তার পাশে তার টিএমসির নেত্রী কাকলিদি বসে আছেন, মুচকি মুচকি হাসছেন। এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানে কুণাল ঘোষের আক্রমণ ঘিরে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার এই অনুষ্ঠান দেখুন রাত 8টায়। আজ এই অনুষ্ঠান শুরু করব যাদের বলার অধিকার সব থেকে বেশি তাদের দিয়ে। পুরো সন্দেশখালীকে জ্বালিয়ে দেবে, ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে। দিদিকে ভালোবাসি বলে অত্যাচার মুখ বুজে সহ্য করবে, এ তো নয়।
আপনার গায়ে হাত দিয়েছে? অবশ্যই হয়েছে, না হলে এখানে এসেছি? ঢাকনা ওলা মুখের কোনো উত্তর বৈধ নয়। উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো। এরা তো মুখ খুলে বলার চেষ্টা করছি। একটা কথা আমি আবার আমি জাস্ট ব্যক্তি আক্রমণের জায়গায় চলে যাচ্ছি। কোনো ব্যক্তি আক্রমণ না। দেখো একটা জিনিস, এতদিন কেন অভিযোগ করেনি ইত্যাদি এর অনেক বক্তব্য আছে। আমি বলছি আজকে অভিযোগ করেছেন, ধর্ষণের অভিযোগ করেছেন, এবার যা করার পুলিশ করবে, আদালত করবে। ধর্ষণের অভিযোগ হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের প্রতিবেদনে দেখালে যে মহিলার কমপ্লেনের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ রুজু হয়েছে তার বাড়িতে যে তৃণমূলের প্রতিনিধি দল আছে কি করতে যাচ্ছে, এখন কি বিচার ওরা করবে? আমি কেন বলবো না যাদেরকে ভয় দেখাতে যাওয়া হচ্ছে বা কিছু বিনিময় মূল্য দিয়ে চুপ করাতে যাওয়া হচ্ছে। একদিন যখন যাওয়ার ছিল তখন তাদেরকে বলেছো শিববাবুর কাছে যাও, উত্তম বাবুর কাছে যাও। এই ওরা যখন পুরুলিয়ার কাউন্সিলের ঘটনা বলো, ওরা যখন পুরুলিয়ার কাউন্সিলের ঘটনা বলো। আরে আমাদের কথা বাদ দাও না, আমরা সরকার চালাচ্ছি না, সরকার তোমরা চালাচ্ছি। এমন সরকার চালাচ্ছ সকালবেলা টাইম দিয়ে বলে আসো রাত্রিবেলা বাড়ির মেয়েকে বানাই। দেখুন সুমনবাবু, এই যে এতক্ষণ ধরে কুণাল বাবুর কথা শুনছিলাম, ওখানে দাঁড়িয়ে বলছিলেন, খুব শিক্ষিত, আমি নিজেকে একজন শিক্ষিত মানুষ হিসেবে মনে করি, খুব লজ্জা লাগছিল এবং অপমানিত বোধ করছিলাম। ওই অত্যাচারিত নির্যাতিত মহিলারা তো একবার নির্যাতিত হয়েছেন তাদের গ্রামে, কালকে ওই মঞ্চে দাঁড়িয়ে আবার নির্যাতিত হলেন, আবার অত্যাচারিত হলেন কুণাল ঘোষ দ্বারা এবং কাকলি ঘোষ দস্তিদার দ্বারা। এরা বারবার করে বলে তুললেন সাজানো ঘটনা। সাজানো ঘটনার তত্ত্ব কিন্তু ওরা বলছেন তা নয়। মুখ্যমন্ত্রীকে আপনি ধারাবাহিকভাবে দেখেছেন, আমি আপনাকে তথ্যগুলো বলে যাচ্ছি। উনি প্রথম পার্কস্ট্রিট কাণ্ডে বলেছিলেন সাজানো ঘটনা। 2012 সালের কাটোয়ার যে ঘটনা ঘটছিল তখন উনি বলেছিলেন সাজানো ঘটনা। তারপরে হাঁসখালি কাণ্ডে বললেন একটা লাভ অ্যাফেয়ার আছে, পুড়িয়েই দিয়েছে, তাহলে আর আমি প্রমাণ করব কিভাবে। তারপরে কামদুনি ঘটনা তো সেটাকে উনি ছোট ঘটনা বলেছিলেন আমার যতদূর মনে পড়ছে। আর তারপরে এবং আজকে যদি আপনি সন্দেশখালী ঘটনা বলেন, বারবার করে বলছেন বহিরাগতদের নিয়ে বিজেপি করেছে এবং তিলকে তাল করা হচ্ছে। তাহলে এই যদি সরকারের মুখ্য প্রশাসনের মুখ্যমন্ত্রী, প্রশাসনের মুখ্য পদাধিকারী তিনি যদি এই কথা বলেন, তাহলে তো নিচুতলার কর্মী যারা তারা তো সাংঘাতিকভাবে উৎসাহিত হবে। আপনি তার বিরুদ্ধ ঘটনাটা দেখুন, 90-এর দশকে চম্পলা সর্দারের ঘটনা আপনার মনে আছে? সারা রাজ্যে মুখ্যমন্ত্রী একটু আমাকে বলতে আমার 2 মিনিট চম্পলা সর্দারের ঘটনায় গোটা রাজ্যে আন্দোলন ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, মানে তৎকালীন বিরোধী নেত্রী তৎকালীনের দিকে ছিলেন। পরে 2003 সালে আদালতে প্রমাণ হলো ওটা সাজানো ঘটনা। আজ ঠিক তার বিরুদ্ধে হচ্ছে, ঠিক বিরোধী ডিসকোর্স চলছে, যেটা আসল ঘটনা সেগুলোকে সাজানো ঘটনা বলা হচ্ছে। এবং একভাবে ওই মহিলাদের নির্যাতিত অত্যাচারিত আবার মঞ্চে ডেকে নির্যাতিত করা হচ্ছে। আপনি বলছেন তাহলে কেন ডিজিপি গেলেন, এটা কি সাজানো ঘটনা? একদমই না। ডিজিপি গেছেন তার নিজেকে বাঁচাতে। আপনি দেখুন এসটি কমিশন, আপনি ক্ষমতা জানেন না, সাংঘাতিক ক্ষমতা। তারা বলেছে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে, না হলে তাদের মানে চিফ সেক্রেটারি এবং ডিজিপিকে ডেকে পাঠিয়েছেন এবং 72 ঘন্টার মধ্যে যদি রিপোর্ট আমাকে বলতে দিন, আমার বলার পরে আপনি বলবেন, আমার 2 মিনিটের মধ্যে বলবেন না। 72 ঘন্টার মধ্যে যদি রিপোর্ট দিতে না পারেন তাহলে তাদেরকে ডেকে পাঠান এবং ওখানে দাঁড়িয়ে তারা এক্সামিন করবেন। এই ভয়ে ওখানে কিন্তু এসটি সংখ্যা সাংঘাতিক, প্রায় 2 ব্লকেই 25% করে এসটি এবং এসসি এসটি মিলিয়ে প্রায় 70% মানুষ। সুতরাং তাদের এই নিজেকে বাঁচাতে এখন ডিজিপি গেছেন। মানে যাকে নিয়ে এত কথা, এত সমালোচনা, পাল্টা সজল এটাও বলতে হবে যে সাংবাদিক হিসেবে তিনি চমৎকার বাংলা লেখেন, এমনকি সাহিত্যিক, তিনি উপন্যাসও রচনা করেন। তিনি কেন বলবেন? কেউ যে কোনো মানুষই কেন বলবেন? এবং শুধু মহিলা নয়, কোনো মানুষ কোনো মানুষকে বেহায়া কেন বলবেন? প্রশ্নটা আমি তুলছি। অসৎসঙ্গে পার্লামেন্টে ট্রেজারি ব্যাংক হাততালি দেয় যখন রমেশ বিদুর ওই কুৎসিত, আমি তো এটা আবার বলছি, সবথেকে খারাপ উদাহরণগুলো না। আবার আন্তর্জাতিক ভাষা দিবসে আবার বললাম তো বঙ্কিমচন্দ্রের স্মরণ নিতে হবে যে তুমি অধম হইলে আমি উত্তম না হইব কেন? উত্তম সর্দার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতদিন ধরে বলছে ধর্ষণের ঘটনা কেন অতিরিক্ত হয়নি। আমি এখানে আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে আইপিএস অফিসারের বিরুদ্ধে, এটাও ভাষা সংক্রান্ত, যে খালিস্তানি তাকে বলা হচ্ছে, সেই মন্তব্যের প্রেক্ষিতে তোলপাড় রাজনীতি। প্রতিবেদন। मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे?
क्योंकि मैंने पगड़ी पहना है। ये आप लोग की हिम्मत है। সন্দেশখালীতে আইপিএস অফিসারের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়কদের। এরপরে বিতর্কের সূত্রপাত। হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন আইপিএস অফিসার জশপ্রীত সিং। आप पुलिस का दायित्व नहीं निभा रहे, आप पुलिस का दायित्व नहीं निभा रहे। रिलीजन पे बोल रहा हूँ, आप मेरे रिलीजन कोई रिलीजन पर नहीं बोला है। अगर पगड़ी पहना है तो वो खालिस्तानी है। ये आप लोग की औकात, ये आप लोग बोल रहे हैं, ये आपका लेवल है, ये आप लोग का लेवल है। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहा है। আইপিএস অফিসারকে খালিস্তানি কটাক্ষের অভিযোগে মঙ্গলবারই মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীদের একাংশ। রাতভর অবস্থান থাকার পর বুধবার ফের বিজেপির বিরুদ্ধে পথে নামেন তারা। বিজেপি মন্ত্রী দল থেকে কি ওদের ক্ষমা চাইলে শিখ সমাজ এবং যে আইপিএস অফিসার জসপ্রীত সিং জানার উপরে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে ওনার সঙ্গে ক্ষমা চাইলে তখন আমাদের একটা আশ্বাসন হতে পারে কি হ্যাঁ কি আমরা একটা সিটিজেনশিপ যেটা আমরা এখানে বাস করি। ভারতীয় জনতা পার্টির সদস্য বা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি কোনোদিন শিখ সম্প্রদায়ের সম্বন্ধে এমন কোনো আখ্যা বা এমন কোনো বক্তব্য দিতে পারে না। আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে খালিস্তানি মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির কড়া নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বলছি সজল, একজন কর্তব্যরত আইপিএসকে খালিস্তানি বলা হচ্ছে। আমি বলছি যে কে বলেছেন প্রমাণ সাপেক্ষ, কিন্তু এটা তোমাদের দিকে যে জমায়েত সেইখান থেকে আসছে এবং সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে যে ওদিক থেকেই আসছে। এখনো পর্যন্ত কোনো ক্ষমা চোখে প্রথম কথা হচ্ছে আমি এটা এখনো কোনোটাই প্রমাণিত নয়, তাই না বলা হয়েছে এটা প্রমাণিত। হ্যাঁ, শুভেন্দু দুঃখ প্রকাশ কেউ রাহুল সিনহা করেছেন, অলরেডি রাহুল সিনহা এটা দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের কাছে দাঁড়িয়ে করেছেন যদি কেউ করে থাকে। আমি বুঝতে পারছি না কেন রাহুল সিনহা যে ক্ষমা চাইলেন, কেন শুভেন্দু অধিকারী একজন পাগড়ি পরা মানুষকে খালিস্তানি বলে থাকতে পারেন। মোদি, অমিত শাহ, কয়েক হাজার পাগড়ি পরা কৃষক যাদের অনেকে সন্তান এই সময় ভারতের সেনাবাহিনীর জওয়ান হয়ে বর্ডারে দাঁড়িয়ে আছে, তার বাবারা যখন ফসলের দাম চাইতে দিল্লির রাস্তায় নেমেছে তাদেরকে খালিস্তানি বলেছেন। কয়েক হাজার কৃষককে, 700 লোককে এক বছরে মেরেছে দিল্লির রাস্তায়। আমি মাঝখানে বলি আমি তোমার বেলা বললাম রেড ফোর্টে যদি কোনো লোক পাগড়ি মাথায় উঠে গিয়ে থাকেন তাহলে তাকে যাই বলুন না কেন। সজলদা, তুমি যদি এটা করো আজকে শেষ দেখা হচ্ছে, যদি নরেন্দ্র মোদী তাদেরকে খালিস্তানি বলতে পারে, যদি নরেন্দ্র মোদী খালিস্তানি বলতে পারেন এবং ক্ষমা না চাইতে হয়, তাহলে শুভেন্দু অধিকারী কি দোষ করলো? মুশকিলটা তোমার মনে থাকবে কৈলাস বিজয়বর্গী, সে বিখ্যাত স্পিচ গত বছর ভাইরাল হয়েছিল, বলছে আমার বাড়িতে কিছু লোক মেকানিকের কাজ করছিল, রাজমিস্ত্রির কাজ করছিল, করতে করতে বাংলায় কথা বলছিল, চিড়ে খাচ্ছিল। আমি বুঝলাম ওরা বাংলাদেশি। এই ঘৃণাভিত্তিক রাজনীতি ওরা করে। আমি বলছি ঘৃণাভিত্তিক শুধু নয়, হোটেলে পরিচয় ভিত্তিক রাজনীতি।